সো সাস্টেনেবিলিটির পার্টটা যখনই আসে আমরা একটু আগে দেখেছিলাম বেসিক্যালি আমরা তিনটা দিকে খেয়াল করি, এবং সাস্টেনেবিলিটির মানে হচ্ছে তুমি আজকে যা খাচ্ছ খাচ্ছ, বাট মেক শিওর করতে হবে যে এনাফ তুমি রেখে যাচ্ছ যেন ভবিষ্যতেও তোমার পরবর্তী জেনারেশনও খেতে পারে। জাস্ট লাইক আমাদের পলিটিক্যাল লিডারদের মতো, ওরাও আসলে সাস্টেনেবিলিটি কনসেপ্টের উপর আসলে উদ্বুদ্ধ হয়ে যেই পরিমাণ টাকা চুরি করছে, যে ওরা নিজের জেনারেশন তো খাবেও, পরবর্তী জেনারেশনের জন্য এনাফ রেখে যাবে, তার পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাচ্ছে। সো সাস্টেনেবিলিটি মানে হচ্ছে যে বর্তমানের জেনারেশনের নিডগুলোকে এমনভাবে ফুলফিল করতে হবে সো দ্যাট পরবর্তী জেনারেশনের জন্য আপনি ব্যবস্থা রেখে যেতে পারছেন। তার মানে এখন কৃপণ হয়ে খাবেন খাবেন তা না, এমনভাবে খাবেন অ্যাট দ্য সেম টাইম নতুন নতুন ওয়েজগুলোকে বের করবেন সো দ্যাট এইটা যেরকম আপনার কন্টিনিউয়াসলি ফ্লো হতে থাকে, যেন পরবর্তী জেনারেশনের জন্য কখনো ইস্যুস না হয়। ইকোনমিক সাস্টেনেবিলিটির কথা আমরা বলেছিলাম। জি স্যার, শব্দ সাস্টেনেবিলিটি। ইকোনমিক মানে হচ্ছে তুমি বর্তমানে এত টাকা, মানে যারা যারা তোমাকে ইনভেস্ট করেছে তাদের জন্য তুমি জেনারেট করবাই প্রফিট, এবং এইটা ফাইন্যান্সিয়ালি যেন আরো লম্বা দিন চলতে পারে এরকম ব্যবস্থাটা করে যাবে। তার মানে তুমি যখনই উইন ইউর স্টার্টিং অ্যাপ এ বিজনেস, সেখানের মধ্যে থেকে ইকোনমিক সাস্টেনেবিলিটি মানে সে তার আর্থিকভাবে তার সকল বর্তমানের কার্যক্রম চালানোর পরেও যা এক্সট্রা থাকবে সেটা যেন তার তার এক্সিস্টিং বা কারেন্ট শেয়ার হোল্ডারদের আর মানে রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারে প্রফিট বা ডিভিডেন্ড হিসাবে, এবং ভবিষ্যতের জন্য সে নিজেকেও আপনাকে চলমান রাখতে পারে। তার মানে আজকেও চলবেন, ভবিষ্যতেও চলবেন, ননস্টপ ভাবে চলার একটা ব্যবস্থা করবেন। এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিও বলেছিলাম, যেই জায়গাতে আপনি ব্যবসা করছেন সেই জায়গাতে ব্যবসা করলে আপনার পরিবেশকে প্রয়োজন আছে, তার পানি লাগবে, তার আর সয়েল লাগবে, তার এয়ার লাগবে, তার ওয়াটার লাগবে, তারপর গ্যাস লাগবে। এবং এই জায়গাতে যে ব্যবসাটা করছেন, ব্যবসাটা এমনভাবে করতে হবে যে এই রিসোর্সগুলোকে যেন একদিনে শেষ না করে ফেলেন। এই রিসোর্সগুলোকে এমনভাবে রাখতে হবে যেন আজকেও যেখানে ব্যবসা করছেন সেই জন্য এই রিসোর্সগুলোর প্রয়োজন, সেই বর্তমান প্রয়োজনটাও মেটাবে, এবং ভবিষ্যতের জন্য সেটাকে আপনি রেখে যাবেন। ওই জন্যই আমরা বলা হয়েছিল ওয়াটারটাকে আবার পুনরায় পুনরায় ওইটাকে আপনি ক্লিন করবেন, ট্রিট করবেন, করে তারপরে আপনি ছাড়বেন। যেরকম এখন ইদানিং দেখেছেন বুড়িগঙ্গার পানিতে বর্ষাকালে এই যে বন্যা টাইপের একটা এসেছে, এখন ওরা পানির কালার কালো থেকে এখন বেশ কিছুটা মানে ফেয়ার অ্যান্ড লাভলির মতো কিছুটা ফর্সা হওয়া শুরু করেছে। যদিও এখানের মধ্যে থেকে এখন অন্য ধরনের মাছ পাওয়া যায় না, ওই যে শাখার ফিশ ছাড়া অন্য ধরনের মাছ পাওয়া যায় না, এটা হচ্ছে একটা বড় প্রবলেম। বাট পানির কোয়ালিটি আগে থেকে ইমপ্রুভ করেছে। সো এটা যদি অনেক আগে থেকেই ধরেন হতো, যদি আপনার ওয়াটার ট্রিট করে তারপরে ওয়েস্টটাকে, কেমিক্যালটাকে ট্রিট করে ক্লিন করে তারপরে আপনি ছাড়তেন, তাহলে হয়তো বুড়িগঙ্গাতে অন্য ধরনের মাছগুলোই থাকতো। বাট শাখার ফিশের একটা তো সমস্যা জানেন, ও অন্য কোনো মাছকে থাকতে দেয় না। আপনার ওই যে ইয়ের বসিলা বা ওইদিকে, সাকার ফিশ নাকি স্যার আবার পানি পরিষ্কারেও ভূমিকা রাখে? বাট ওটার অ্যাকোরিয়ামে যদি অনেকে ইউজ করে ময়লাটা খায়, কিন্তু জি স্যার। ওইখানেরটা তো মানে এখানের কেমিক্যালটা তো একটু আলাদা। আপনার আচ্ছা। এর কেমিক্যালটা মনে হয় না, বিকজ অ্যাকোরিয়ামগুলোতে আমরা ওই যে যেগুলো ওয়েস্টেজ সেইটার জন্য শাকার ফিশকে রাখতাম, একেবারে গ্লাসগুলোকে ক্লিন টিন করে করে ফেলতো। বাট এটা তো অ্যাট দ্য সেম টাইম আপনার অন্যান্য মাছ যেগুলো আছে দেখবেন, তার লেজ টেজ গোল্ডফিশ যেগুলোকে ছিল সব লেজ টেজ খেয়ে টেয়ে ফেলে মোটামুটি জি ওকে একেবারে ভালো অবস্থায় করে দিত। তো বসিলার কথা যেটা বলছিলাম, বসিলাতে বলে আই এম নট শিওর, এটার একটা অ্যাড ইয়ে দেখাচ্ছিল ফেসবুকে ভিডিও, শাকার ফিশের বলে বার্গার পাওয়া যায়। তো ওইখানের মধ্যে থেকে অ্যাড দিচ্ছিল, আমি জানি না আপনারা কেউ দেখেছেন কিনা। ওরা একটা ছবি ইয়ে দিয়েছিল যে এইখান থেকে শাকার ফিশ দিয়ে করে ওরা মানুষ কিনছে, খাচ্ছেও, এটা বলে গরুর মাংসের মতো লাগে, তারপরে আবার ওইটাতে বলে বার্গারও বানাচ্ছে। তো স্যার, জি স্যার, এগুলো আমিও শুনছি স্যার মেক্সিকোতে নাকি যদি স্যার। হয়ে থাকে স্যার এটা খুবই হেলথ হ্যাজার্ডাস। স্যার কোনটা? আমাদের স্যার এই সাকার ফিশের বার্গার আমাদের স্যার মির্জা এটা নিয়েই করছিল। বিজনেসের একটা কম্পিটিশনের জন্য রিসার্চ করছে বেশ ভালো রকমেরই, এবং দেখছে যে এটার মধ্যে বিভিন্ন পরিমাণ মেটালিক এক্সিস্টেন্সটা খুব বাজে রকমের। তবে আচ্ছা এটা আচ্ছা। মানুষের জন্য এডিবল না হইলেও ক্যাট ফুড হিসেবে আবার দেওয়া ওটা পসিবল, ওটা ড্রাইড আপ। আছে তো, ওইটা মেক্সিকোতে ওরা করে, ওই যে আপনার এর জি স্যার। এটা শুটকি টাইপের একটা করে ট্রিট ট্রিট জি করেছে, স্যার। ওই যে আপনার ক্যাটের জন্য মনে হয়, ক্যাট না জি ডগের জন্য, স্যার। ক্যাটের জন্য মোস্ট লাইকলি। ওইটা ক্যাটের জন্য স্যার। ড্রাই করে করে করেছে এবং এটার ব্যবসা ভালোই চলছে। তো বাংলাদেশেও দ্যাট ক্যান অলসো বি মানে ডুয়েবল, এটা হতে পারে। সো এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির কথা যেটা বলছিলাম, যে আপনি যদি যে জায়গাতে ব্যবসা করছেন নিজে খেয়াল করে দেখেন, ঢাকাতে আপনার হাজারিবাগে সমস্ত ট্যানারিগুলো ছিল, আমরা এত মিস ইউজ করেছি এনভায়রনমেন্টের, পানির আশেপাশের,
তো ওইখানের মধ্যে থেকে মানুষ তো কেউ থাকতে পারে না, মানুষের ওইখানের আশেপাশের জন্য আপনার স্কিন ডিজিজ হচ্ছে। তারপরে আপনার পানির ক্ষেত্রে দেখেন, পানি এত পলিউটেড করে ফেলেছে, সেখানের মধ্যে থেকে আপনি যে কেউ গোসল করলে সেই গোসলের মধ্যে থেকে আপনার একটা মানে আপনার স্কিনের মধ্যে থেকে অনেক ইস্যুজ হচ্ছে। তো বাধ্য হয়ে আপনাকে ফ্যাক্টরিটাকে আবার রিলোকেট করতে হলো কোথায়, আপনার সেই সাভারে। তো রিলোকেশনে তো আপনার অনেক খরচ হয়েছে। রিলোকেশন করলেন, করার পর এতদিন কি করলেন, এতদিন আপনার এই যে কামরাঙ্গীরচরের আশেপাশে যে সমস্ত লেবার যারা আছেন তাদেরকে নিতেন কম পয়সায়, এক্সপিরিয়েন্স লেবার, কম্পিটেন্ট লেবার। এখন আপনি সেই সাভারে গেলেন, সাভারে যেহেতু আপনি ওই লেবারগুলোকে পেলেন না, তখন কি হবে, আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে, আপনার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। সো এই জন্য বলা হচ্ছে যে তুমি এনভায়রনমেন্টে যে জায়গায় ব্যবসা করছো, মেক শিওর ওইটাকে ঠিকঠাক মতো করে সাজায় গোছায় রাখো, যেন এখানে লম্বা দিন ব্যবসা করতে পারো, পরিবেশেরও কোনো ক্ষতি আপনার এরকম না হয়। যেমন আপনার আরেকটা দেখবেন, রাজশাহীর দিকে কারো বাসা আছে, রাজশাহী, এই চাঁপাইনবাবগঞ্জ এইদিকে আহ, আপনার ইয়ের আছে একটা নাইকো, ও আপনার গ্যাস ফিল্ড না অয়েল ফিল্ড একটা ছিল বাংলাদেশে, এখন এটা তো বন্ধ করা হয়েছে। ওইটার কারণে আশেপাশের পরিবেশের আপনার যখন ওই যে ওদের এখানে আপনার আর আগুন আবার জ্বলা শুরু করলো, আশেপাশের যে সমস্ত আপনার ধানের চারা, আমের গাছগুলো আছেন সবগুলোর মধ্যে থেকে স্পট পড়া শুরু করলো, এবং ওই আমগুলো আপনার গাছ থেকে অলরেডি ঝরে 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 পড়ে যাচ্ছিল। সো এবং ওদের এখানকার ফলন, আপনার ধানের প্রচণ্ড বাজে ফলন হলো, যত শাকসবজি ছিল ওই শাকসবজির ফলন একেবারে বাজে হয়ে গিয়েছে। সো ওই বছর ওদের মানে ওই এলাকাতে মানে হিউজ ফাইন্যান্সিয়াল লস ছিল, ক্রপ টপ বা যে কোনো ধরনের ফ্রুটসগুলোর তারা খুব একটা লাভ করতে পারেনি। সো এনভায়রনমেন্টটা হচ্ছে প্রাকৃতিক দিকটাকে রাখতে হচ্ছে, এবং যেই জিনিসটা আমরা একটু দেখব সেটা হচ্ছে সোশ্যাল সাস্টেনেবিলিটির কথা বলা হচ্ছে। এইটা হচ্ছে যে সকল মানুষকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন, যাদেরকে, যারাই আপনার ওয়ার্কার্স বলছেন, লেবার্স বলছেন, আপনার হিউম্যান রিসোর্স, তাদেরকে লুক আফটার করবেন এইভাবে যেন তাদেরকে লম্বা দিনের জন্য আপনি কাজ করাতে পারেন। আপনি যদি অল্প দিনের জন্য তাদেরকে রাখছেন, আপনি একটা খেয়াল করছেন, এই যে একটু আগে যেটাকে বললাম, আপনার ফ্যাক্টরি ঢাকা থেকে শিফট করে নিয়ে গিয়েছেন অল দ্য ওয়ে টু আপনার সাভারে, যাওয়ার পর ওইখানে কোনো কম্পিটেন্ট ওয়ার্কার পাননি। বাংলাদেশ থেকে স্কোয়ারের কথা বলেন, এপিলনের কথা বলছেন, সবাই নিয়ে গেছিল আফ্রিকাতে রেডিমেড গার্মেন্টস খুলবে বলে, কারণ বাংলাদেশের জিএসপি সুবিধা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল 2024-এ। তো সেই কারণেই তখন কি করেছে যে ওরা ওইখানে ফ্যাক্টরি খুলেছে, যে ওইখানের মধ্যে থেকে গোল গলার গেঞ্জি সব টপ ওরা পাঠাবে ওইখানে, আপনি ট্যাক্সের একটা বেশ সুবিধা পাবে আফ্রিকা থেকে পাঠালে। কিন্তু সেখানে দক্ষ ওয়ার্কার ছিল না বলে বাংলাদেশ থেকে সুপারভাইজার নিয়ে গিয়েছে, বাট ওদের ওইখানকার তাদেরকে ট্রেন করতে পারেনি, বিকজ তাদের ফিঙ্গার ডাইনামিক্সের কথা বলছেন আর অন্যান্য ইস্যুজের কারণে সেই জায়গাতে ফ্যাক্টরিতে ওয়ার্কার ছিল না বলেই তাদেরকে ফ্যাক্টরিটাকে অনেকাংশে ক্লোজ করে আসতে হয়েছে, বিকজ আপনার ফ্যাক্টরি তো নাই। সো এনভায়রনমেন্টের প্রতি যদি খেয়াল না রাখছেন, তখন ফ্যাক্টরিটাকে রিলোকেট করতে হলে তখন ওয়ার্কার পাবেন না। আর লাস্টলি যেটাকে আমরা আসছি সোশ্যাল সাস্টেনেবিলিটি, তার মানে হচ্ছে ইউ হ্যাভ টু লুক আফটার ইউর পিপল, বিকজ দিস পিপল, বাংলাদেশের কথা যদি বলেন, রেডিমেড গার্মেন্টসে এত হাউকাও আমরা করতে পেরেছি জাস্ট বিকজ আমাদের বাংলাদেশে ওয়ার্কেবল পপুলেশন সবচাইতে বেশি, এবং আমাদের মেজরিটি পপুলেশনই হচ্ছে ভেরি ভেরি ইয়াং। এবং এইটার কারণেই আমাদের এই দেশগুলোকে, আপনার একটা সেকেন্ড কি, আমি একটু ডিপার্টমেন্ট থেকে একটা ফোন আসছে। আপা আসসালামু আলাইকুম। জি আপা, আপা এই ক্লাস শেষ করে আসতেছি আপা, মানে ক্লাস নিচ্ছে একটা, ক্লাস করে তারপরে রওনা দেবো। না ঠিক ঠিক আছে, ক্লাস নিয়ে পর রওনা দিচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে। জি, সরি স্যার, আপনাদেরকে একটু ওয়েট করালাম। সো ওই ওই ওয়ার্কার্সদের কথা চিন্তা করেই এই সোশ্যাল সাস্টেনেবিলিটিটাকে, এটা লেটেস্ট এডিশন একেবারে নতুনভাবে অ্যাড করা হয়েছে, যে সবাই এখনকার আর রিসার্চ করতে গেলেও আপনার এই সোশ্যাল সাস্টেনেবিলিটিটাই হচ্ছে সাস্টেনেবিলিটির মধ্যে সবচাইতে বেশি এখনকার জন্য হাইপ আছে, বা ট্রেন্ডিং যেই ওয়ার্ডটাকে বলেন, বিকজ দে হ্যাভ নট বিন লুকিং আফটার দেয়ার পিপল ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স। মনে হতো হিউম্যান রিসোর্স ইজ জাস্ট লাইক আ, মানে আপনি নাট অ্যান্ড বোল্টস ইন দ্য মেশিনস, যেই নাটের সমস্যা হলো এটাকে ফেলে দেন, আরও লোক আছে। সো বাংলাদেশে এরকমভাবেই করে আসছে, এত আশেপাশে লোকগুলো আছে। স্যারদের একটু খেয়াল করে দেখবেন, ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং ইকুইপমেন্টের কথা লজিস্টিকে পড়েছিলাম, এটার অনেকগুলো টাইপ আছে, ম্যানুয়াল ছিল, মেশিনাইজড। বলা হতো বাংলাদেশের মতো দেশগুলোতে যেখানে প্রচুর মানুষ, আমি কেন কষ্ট করে এই যে মেশিনাইজডে যাব, যেখানে আমার একটা ফোর্কলিফটের দাম
আপনার শুরু হবে, যদি আমি ব্র্যান্ড নিউটা বলি, শুরু হবে আমার ধরেন 1 টন থেকে 5 টন পর্যন্ত স্ট্যান্ডার্ড। আমার 3 টন নিতে গেলে আমার 12.5 লাখ টাকা, 5 টন নিতে গেলে আমার 19.5 লাখ টাকা আপনার লাগবে। যদিও রিকন্ডিশন পাওয়া যায়, কিন্তু রিকন্ডিশনের সার্ভিসটা অত ভালো আপনি দিতে পারে না। তো আমার এত 18-19 লাখ টাকা কি দরকার পড়ছে, তারপরে আবার পেট্রোলের খরচ, তারপরে আবার ড্রাইভারের খরচ। এর থেকে আমাদের লেবার প্রচুর পাওয়া যায়। আপনি 10,000 টাকা দিলে মাসে তারা 4 দিন ছুটি, আপনি 26 দিন ননস্টপ কাজ করে বেড়াবে। সো সেই কারণেই দেখা যাচ্ছে যে আমাদের মতো দেশগুলোতে মানুষ, মানে হিউম্যান লেবার হ্যাজ নট রিসিভ দ্যাট টাইপ অফ অ্যাটেনশন অ্যাট অল। এটা আমাদের এখান থেকে ছোটবেলা থেকেই হয়ে আসছে। তো এই পার্টটাতে আমরা একটু লুক আফটার করব, এবং আমাদের লাস্ট অ্যাসাইনমেন্ট যেটা হবে, বা যেটা আমাদের ফাইনাল এক্সামের রিপ্লেসমেন্ট, আমরা এইটা থেকেই কনসিডার করার চেষ্টা করব। তো সোশ্যাল সাস্টেনেবিলিটি এর কথাই হচ্ছে যে আপনার যে সমস্ত মানুষদেরকে নিয়ে কাজ করাচ্ছেন, যেমন আমি আপনি, তাদের ফেয়ার লেবার প্র্যাকটিসেস তাদের জন্য করছেন কিনা, তাদের হিউম্যান রাইটস, প্রতিটা মানুষের একটা রাইটস আছে, ফ্রিডম অফ স্পিচ, হ্যান ত্যান, এগুলা দিচ্ছেন কিনা। আপনি আশেপাশে যেই কমিউনিটিতে ব্যবসা করছেন, তাদের কমিউনিটির মানুষদের ওয়েলবিংয়ের জন্য কিছু ইনভেস্টমেন্ট আপনার করতে হবে। সো এইটার জন্য আপনি মোট 8টা কন্ডিশনসগুলো বা ক্রাইটেরিয়াগুলোকে ফলো করা হয়। সবচেয়ে বেশি মোস্ট ইউজড হচ্ছে এই 5টা। আর ধরেন মাল্টি ন্যাশনালগুলো আসলে যেগুলো অনেক বড় বড় কোম্পানি, তারা লাস্টের 3টাকে অ্যাপ্লাই করে। বাট আপনি ঘুরে ফিরে দেখবেন এই 5টাই যেটা আছেন, এই 5টাকে আবার আর এই হিউম্যান রাইটসের, লেবার রাইটসের সাথে একসাথে নিয়ে যায়। এই 5টা এরিয়াতেই মোস্টলি সবাই ফোকাস করে, কারণ বাকি যেগুলো দিকে আছেন সেইগুলো আসলে সবার পক্ষে পসিবল হয় না। কেন পসিবল হয় না, ওইটাও আমরা একটু দেখার চেষ্টা করব। সো আমরা ফার্স্টে এই 5টা দেখার চেষ্টা করব: লেবার রাইটস অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস, ডাইভার্সিটি, ইকুইটি, এটা আপনারা সাস্টেনেবিলিটিতে হয়তো কিছু পড়েছেন, কমিউনিটি এঙ্গেজমেন্ট। আমরা একটা একটা করে একটু দেখার আসলে চেষ্টা করি। সো ফার্স্টে লেবার রাইটসের মধ্যে থেকে আমাদের 3-4টার মতো আপনার ইস্যুজ আছে, ওইগুলোকে আমরা দেখব। সো লেবার রাইটস প্রথমটা যেটা আছেন, তার মধ্যে থেকেই বলা হয়েছে যে আমার যারা যারা আমার এখানে কাজ করবেন, তাদের জন্য ওয়েজেস বা স্যালারি যেটাকে আছেন, সেটাকে ফেয়ার আপনার হতে হবে। এইটার 3টা জিনিস আছে স্যার, একটু মনে রাখবেন। একটা হচ্ছে আমার মিনিমাম ওয়েজেস, একটা হচ্ছে ফেয়ার, আর এর মাঝখানে লিভিং ওয়েজেসের কথা বলেন। তার মানে মিনিমাম ওয়েজেস মানে আইন দিয়ে আমি বাধ্য করে দিয়েছি যে আপনাকে ধরেন 5,000 টাকা দিতে হবে, এর নিচে আপনি নামতে পারবেন না। লিভিং ওয়েজেস, আমার এখানে থাকতে গেলে আমার ন্যূনতম কতটুক লাগে, ধরেন অ্যান্ড বাংলাদেশে থাকতে থাকতে গেলে আপনার 15-20 হাজার টাকা লাগবে। দ্যাট ইজ এ লিভিং ওয়েজেস। আপনি একটু বেটারভাবে থেকে ডাক্তার দেখিয়ে টেকিয়ে থাকতে গেলে আপনার 30,000 টাকা লাগবে। সো আপনার এটা 5,000 টাকাটা ভুল হয়েছে, ধরেন এটা হবে ধরেন 7,000 টাকা। সো গভর্নমেন্ট থেকে 7,000 টাকার নিচে কাউকে আপনি বেতন দিতে পারবেন না। দ্যাট ইজ লিগালি এনফোর্স করে দেওয়া যে 7,000 টাকার নিচে কাউকে কেউ কখনো আপনি আইন ইয়েভাবে দিতে পারছেন না। দ্যাট ইজ মিনিমাম ওয়েজেস। লিভিং ওয়েজেস হচ্ছে আমার এখানে বেঁচে থাকার জন্য আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, মেডিকেলস, হ্যান ত্যান দিয়ে আমার বেঁচে থাকার জন্য বেসিক মিনিমামস আপনার কতটুকু লাগবে, দ্যাট ইজ দ্য লিভিং ওয়েজেস। এবং ফেয়ার ওয়েজেসের মধ্যে থেকে হচ্ছে আপনার ধরেন মেডিকেলের মতন না যে আপনি হয়তো মুখ দাঁতে গেলেন ঢাকা মেডিকেলে, আরেকটু আপনার ভাইটামিনস খেলেন, এইগুলোর জন্য অ্যাডিশনাল কিছু কিছু অ্যাড হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে মানে কিভাবে বুঝবো যে আমার কোনটা ফেয়ার ওয়েজেস। এইটার জন্য সরকার থেকে আপনাকে একটা, ওরা ইনফ্লেশন হ্যান ত্যান ইয়েটিয়ে করে একটা মানে সেট করে দেওয়া থাকে যে প্রতিটা ক্লাসের জন্য কতটুকু করবেন। কোম্পানির পলিসিও থাকে, ওদের একটা বোর্ডও বসে, যে ওয়েজেস বোর্ড যারা বসেন তারা ওইটাকে ঠিক করে দেয় যে বাংলাদেশের এর জন্য ন্যূনতম কত। আপনি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখার চেষ্টা করেন এখনকার, আর হচ্ছে যেটাকে লিভিং ওয়েজেসের মধ্যে থেকে দিয়ে দেওয়া হয়েছে রেডিমেড গার্মেন্টসে, সবটা মিলাই টিলাই এখন 12,000 টাকার মতো ওদের দিয়েছে। বাট রেডিমেড গার্মেন্টসে একটু দেখবেন যে ওরা এত কেন ইন্টারেস্টেড এই ইন্ডাস্ট্রিতে, কারণ ইন্টারেস্টের কারণই হচ্ছে ওরা এক্সট্রা আওয়ার্স প্রচুর করতে পারে। ওদের বেসিক কিন্তু স্যালারি অতটা বেশি ছিল না, বাট দে ওয়ার লিভিং অন দ্য এক্সট্রা আওয়ার্স। প্রতিদিন 13 ঘন্টা 14 ঘন্টা কাজ করে। সো আপনার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ওদের রেগুলার ওয়ার্ক, তারপরে 5টা থেকে ওরা রাত্রে 10টা পর্যন্ত এক্সট্রা 5 আওয়ার্স ওরা প্রতিদিন কাজ করবে। সো এই এই এক্সট্রা আওয়ার্সগুলোই তাদের জন্য আসলে একটা
মানে গুড আর্নিং সোর্সটা ছিল। এই জন্য কোভিডের সময় দেখেছেন যখন ওরা বলেছিল যে আমরা বেসিকের 60% আমরা তোমাদেরকে দিব, তখন তাদের জন্য তো আসলে খুব অস্থির হয়ে গিয়েছিল যে তারা এই 4,000 4,500 টাকা বা 3,600 টাকায় তারা চলবে কিভাবে, বিকজ তাদের মেজরিটি এরাই আর্নিং সোর্সেস ছিল হচ্ছে আপনার এই ধরনের এক্সট্রা আওয়ার্সগুলো বা ওভারটাইম যেটাকে বলছেন। সো এই যে আপনার এর আমাদের মতো দেশের কথা বাদ দিয়ে যদি ওয়ান অফ দ্য মোস্ট ডেভেলপ কান্ট্রির যদি কথা বলি, এই যেটা ইউএস এর কথা বলবেন, ইউএসএ ওই একই ফাইজলামিটা করার চেষ্টা করে। যেমন আপনারা সাপ্লাই চেনে একটা কেস পড়েছিলাম, যেমন সাপ্লাই চেইন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এফিশিয়েন্ট আর একটা হচ্ছে রেসপন্সিভ। আমরা বলেছিলাম কোন ধরনের সাপ্লাই চেইনে কোন ধরনের প্রোডাক্টগুলোকে আসলে আপনার একটু কনসিডার করতে পারেন। যেমন যেসব প্রোডাক্টের অলরেডি ম্যাচিউর প্রোডাক্ট, যেগুলোর মধ্যে থেকে একেবারেই লাইফ, এই যে শেলফ লাইফটা জন্য আপনার একেবারে কম্পিটিশন করতে হচ্ছে না, যেরকম আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, ট্যাবলেটস যেগুলো আছেন সেগুলো ফাস্ট ফ্যাশন, সেগুলো অস্থির করে থাকেন যে সেটা শুধুমাত্র ফ্যাশনগুলো কি 1 মাস পরে এই ফ্যাশনটা বা এই ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাবে। সো সে মাত্র পায় 30 দিন মার্কেটে থাকার জন্য। সো সে কি করবে, দ্য ফাস্টেস্ট মোড অফ ট্রান্সপোর্টেশনগুলোকে ফলো করবে। বাট অন দ্য আদার হ্যান্ড চাল, যেগুলোকে আপনি 3 4 5 6 5 বছরের মতো আপনি থাকবেন, চিনির কথা বলছেন, ময়দা, তারপরে অন্যান্য যেরকম দুধ টুধ সবগুলোর লং শেলফ লাইফ। এটা বাজারে একদিন আগে আসলেই আপনার মার্কেটে নিয়ে টানা হ্যাচড়া শুরু করবে না, নর্মাল সিচুয়েশনে করে না। তো সেগুলোকে আপনি স্লোয়েস্ট মোড অফ ট্রান্সপোর্টেশন আপনি ওয়াটারওয়েতে আনবেন, কারণ ওয়াটারওয়ে আর এয়ারলাইন্সের ট্রান্সপোর্টেশনের কস্ট যদি চিন্তা করেন, 10 থেকে 12 গুণ বেশি খরচ পড়ে যায় হচ্ছে আপনার এয়ারওয়েতে পাঠাতে। এই জন্য এয়ার ফ্রেটগুলো ভেরি ভেরি এক্সপেন্সিভ হয়, বাট স্পিড আপনি আর্ন করতে পারেন। যেই কারণেই কথাটা বলছিলাম, আমাদের ক্লোদিং বা জামা কাপড় যেগুলোকে পরি সেটা দুই ধরনের হয়ে থাকে, একটা স্ট্যান্ডার্ড ফ্যাশন আর একটা ফাস্ট ফ্যাশন। স্ট্যান্ডার্ড ফ্যাশন যেগুলো আমি আপনি ধরেন গোল গলার গেঞ্জি, লম্বা টি শার্ট, ফুল স্লিভ যা যা আছেন এগুলোর স্ট্যান্ডার্ড পরে থাকি। আর ফাস্ট ফ্যাশনগুলো হচ্ছে ওই যে ট্রেন্ডি ক্লোথস বা যে ট্রেন্ডি ফ্যাশন আইটেমস যেগুলো আপনার প্রতি 1 মাস অন্তর অন্তর যারা চেঞ্জ করার চেষ্টা করে। সো নতুন নতুন ইন্ট্রোডিউস করবে, মানুষ হুড়মুড় খেয়ে পড়বে দোকানে। এই জন্যই জারাতে আপনার নর্মালি অন্যান্য মানে ক্লোদিং স্টোরগুলোতে 3 থেকে 4 বার বছরে যে ভিজিট করে সেই মানুষগুলোই জারাতে বছরে আপনার 12 থেকে 16 বার পর্যন্ত ভিজিট করে, কারণ ওদের প্রতি মাসে ওরা একটা একটা করে ফ্যাশন লাইন ইন্ট্রোডিউস করে। এই মাসে যা দেখবেন পরবর্তী মাসে নাই, নতুন একটা ফ্যাশন লাইন চলে এসেছে। এই জন্য সবাই ডেসপারেট হয়ে থাকে যে কেনার জন্য। এখন ওদের কাছে কি এত পয়সা? স্যার, ক্রেডিট কার্ড আসার পর আপনি আমি যেই চাইলেই জিনিসটা কিনতে পারতাম না, এখন কিন্তু ইএমআই দিয়ে কিনতে পারছি। এবং ওদের মজার জিনিসটা করে হচ্ছে, ওদের ক্রেডিট কার্ড দিতে তো ওদের কোনো সমস্যা নেই। ইউকেতে এমনও দেখেছি, আপনি টেলিভিশন কিনেন, ওদের ওখানে ওয়ার্ল্ড কাপ যখন চলছিল টেলিভিশন কিনেন, এখন পেমেন্ট করবেন 6 মাস পর থেকে। তো আর ওর মধ্যে থেকে যদি ইংল্যান্ড যদি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে থাকে, কিপ দ্য রিসিট, আপনার একটা পয়সায় পেমেন্ট করা লাগবে না, ধুমায় আপনার আর কেনা শুরু হয়ে গেল। মানুষ তো আপনার ধুমায় একবারে। স্যার আপনাদের এর মাঝখান থেকে একটু বলে নেই, আচ্ছা এটা শেষ করে তারপরে আসি। তো এইখানের মধ্যে থেকে ওরা যেটাকে করে, ফাস্ট ফ্যাশন অ্যান্ড স্ট্যান্ডার্ড ফ্যাশন। ফাস্ট ফ্যাশনগুলো ওরা চাবে যত তাড়াতাড়ি মার্কেটে আনতে, এই জন্য ইউরোপের পাশে খুবই ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো, স্পেন, পর্তুগালে বানাবে। আর স্ট্যান্ডার্ড ফ্যাশন যেগুলো বছর যাই ঘুরে যাক, আপনার মোজা এতগুলা পেয়ার, ফুলহাতা শার্ট এতগুলো, ওইটা আপনি কিনবেনই। আপনার যাই হয়ে যাক, ওইটা আমরা একটা স্ট্যান্ডার্ড একটা ক্লোদিংগুলোর ডিমান্ডটা স্টেবল থাকে থ্রু আউট দ্য ইয়ার। আপনি হুট করে খুশি হয়ে আপনি আরও 4 5টা কিনে ফেলবেন না, যেরকম একটা অন অ্যান অ্যাভারেজ ডিমান্ড ওরকমই থাকে। তো ওইগুলো প্রেডিক্টেবল ডিমান্ড বলে আমাদের মতো দেশগুলোতে থেকে বানায় নেয়, নিয়ে আপনার ওয়াটারওয়ে বা যেগুলোতে চেষ্টা করে সেগুলোকে পাঠায় পাঠায় দেয়। এখন ওরা সবসময় চেষ্টা করে আমাদের দেশ থেকে কেন বানাতে, বিকজ আমাদের দেশের লেবার কস্ট খুবই খুবই কম। সেম জায়গাতে আপনারা দেখবেন, এই যে ডান পাশে আমেরিকার যে ফ্ল্যাগটাকে দেখবেন, আমেরিকান ফ্ল্যাগের মধ্যে থেকে সেম জিনিসটা হচ্ছে, যেগুলোর মধ্যে থেকে দেখবেন রেড রেড মার্ক দেওয়া। তার মানে ওদের এখানে একটা দেওয়া আছে যে বিভিন্ন কালার দেওয়া আছে, রেডগুলো সবচাইতে আপনার একেবারে ফেডারেলের যেই আছে তার থেকেও নিচে। সো আর
এই যে এই কালারের মার্কগুলোতে সেইখানের মধ্যে থেকে কোনো বেসিক আপনার ওয়েজটা নাই, ওরাও এই জায়গাটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে। এই কারণে রেড রেড যেগুলো, তারপরে অরেঞ্জ কালার টাইপ অফ যেগুলাতে আছে, তারপরে ব্লু, এই জিনিসগুলোতে আছেন, সেই জিনিসগুলো তাদের সবচেয়ে বেসিক প্রায়োরিটি থাকে অরেঞ্জ, তারপরে রেড, তারপরে চলে আসে ব্লু। কারণ আমি সবচাইতে লোয়েস্ট পয়সায় লেবার ইন্টেন্সিভ কাজগুলো আমি সেখানে দিয়ে করাতে পারছি। সো সবাই আসলে সাপ্লাই চেইনে, আপনি যদি বলে থাকেন ডেভেলপ থেকে ডেভেলপিং কান্ট্রি, সবাই এই ধরনের এক্সপ্লয়টেশন যে যার মতো করতে থাকে। আমরা একটু আগে ফক্সকনেরটা দেখলাম, সারা মাসে তারা 70 ঘন্টা সপ্তাহে কাজ করে তারা পায় মাত্র $130, তারপরেও থাকে হচ্ছে গাদাগাদি করে 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 থাকবে। এবং এই জন্য বাধ্য হয়ে ওরা ইভেন আপনার কোনো ভুল করলেও, আর যদি আপনার কোনো মিস্টেক হয় সেটার জন্য আপনাকে এক্সট্রা আওয়ার থাকতে হয়, অনেক ক্ষেত্রে আনপেইড। তো এই ইন্টেন্স ইয়ের কারণের জন্য তারা দেখা গেছে সমস্ত ছাদ থেকে লাফ দিয়ে দিয়ে প্রায় জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত 14 জন সুইসাইড করেছে, এবং অনেকে কিন্তু আপনার এর ইনজুর্ডও হয়ে গিয়েছে। সো এই সবের কারণে তাদের এই যে ওয়ার্কিং কন্ডিশনস, কারণ চায়নাতে অনেক জায়গাতে তাদের ইকোনমিক কন্ডিশনস ইজ নট দ্যাট গ্রেট, এই জন্য তারা মাইগ্রেন্ট ওয়ার্কার, তারা সেনজেন যে সিটি, ওই সিটির মধ্যে চলে আসে। ওইটাকে বলা হয় সিটি অফ ফ্যাক্টরিজ। বিশাল বড় বড় দালানগুলো হয় ফ্যাক্টরিজের জন্য, ওইখানেই কাজ করছে, ওখানেই তাদের শপিং মল টল সবগুলো ওরকম টাইপের আছে। সো ইন্টেন্স ওয়ার্ক প্রেশারের কারণে তারা সেখান থেকে বাধ্য হয়ে চলে এসেছে। সো ফার্স্টের মধ্যে থেকে হচ্ছে বলা হচ্ছে যে আপনাকে যেখানেই আপনি ওয়ার্কারদেরকে এমপ্লয় করছেন, মেক শিওর তাকে ফেয়ার ওয়েজেসটাকে দিচ্ছেন, তার বেনিফিটসের মধ্যে ইন্স্যুরেন্স আছে, হেলথ কেয়ারের আছে, অনেকে জিমের বেনিফিটস আছে। সো অনেক কিছু বেনিফিটসগুলো আপনার মিনিমাম আপনাকে দেওয়া হয়ে থাকে। যেমন আপনার হেলথ কেয়ারের বেনিফিটসগুলো সেগুলোকে আপনি দিবেন, পেনশনের বেনিফিটসগুলো এইগুলোকে দিবেন, এগুলোকে এনশিওর করতে বলা হয়। তাও আবার আমাদের সরকারের মতো না কিন্তু, ওদের পেনশনেরটার মধ্যে থেকে কি হবে সেটা আসলে, মানে এই জন্য আপনার ইয়ে করেছে না, লাস্টের দিকে সমস্ত আপনার পেনশনের ওই স্কিমটা ছিল, স্কিমটাও ক্যান্সেল করে দিয়েছে। সো লেবার রাইটস এবং ওয়ার্কিং কন্ডিশনের মধ্যে থেকে যে আরেকটা আসে সেখানের মধ্যে থেকে দেখবেন আমাদের গার্মেন্টস তার মানে জলজান্ত উদাহরণ। পুরান ঢাকার কোনো গার্মেন্টস যদি গিয়ে থাকেন, সাভারের গার্মেন্টসে গিয়ে থাকেন, গাজীপুরের অবস্থা একটু ভালো, দেখবেন সেই জায়গার মধ্যে থেকে আহ, যেটা আপনাদেরকে আমি একটু বোঝাতে পারি হচ্ছে গাউসিয়া মার্কেট অথবা নিউ মার্কেট। আপনারা ঈদের সময়, রোজার সময় গিয়ে দেখেছেন হয়তো যে কি পরিমাণ মানে মানুষের নিঃশ্বাসে মানে একটা সাফোকেশন টাইপের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। সেম ভাবে পুরান ঢাকার গার্মেন্টসগুলোতে, তারপরে আপনি যদি সাভারের দিকে দিকে যান, ইভেন আপনি 2,500 নরসিংদীতেও যাবেন, সেইখানের মধ্যে থেকেও দেখবেন যে কিছু কিছু যেগুলো পুরানো বিল্ডিংগুলোতে গাদাগাদি করে যারা যারা থাকছে, সেখানে 30 জন বলার বসার ক্যাপাসিটি, ওরা গাদাগাদি করে 50 জন বা 55 বা 60 জন বসাচ্ছে। ওই জায়গাতে ভেন্টিলেশনের ব্যবস্থা তো নাই, এয়ার কোয়ালিটির অবস্থা আপনার স্যাঁতস্যাঁতা ঘাম টাইপের হচ্ছে, এবং মানে আপনার আমার জন্য ইটস নট মানে একেবারেই এই মানে হেলদি কাইন্ড অফ এনভায়রনমেন্ট না। এটাকে এনশিওর করতে বলা হয়েছে। যেই মেশিনসগুলো ইউজ করছেন, ইয়েতে দেখেছেন আপনারা আগোরাতে সবগুলোতে যেখানে মাছ টাছ কাটে, ওদের যেই আপনার বা ব্লেডটা থাকে, এই ব্লেডগুলোর আর ক্ষেত্রে আপনার এখনকার যত লেটেস্টগুলো বের হয়েছে, যে হিউম্যান হ্যান্ডস লাগলেই সাথে সাথে ব্লেডটা বন্ধ হয়ে যাবে। অনেকের কিন্তু করতে গিয়ে আপনার আঙ্গুল টাঙ্গুল অনেক কেটে গিয়েছে। সো এখনকার যে লেটেস্টগুলোকে বের হয়েছে, যে ওখানে সেন্সারটা থাকে, যে হিউম্যান হ্যান্ডসের বা এই টাইপের ওদের ইয়ে করা আছে, হলেই সাথে সাথে ব্লেডটা বন্ধ হয়ে যাবে বা ব্লেডটা ঢুকে যাবে। সেমভাবেও আপনারা যে ইয়ে আছে, অনেকে দেখবেন সমিলগুলোতে আছে যেই ব্লেড দিয়ে তারা এই সমস্ত উডেন পিসেসগুলোকে কাটছে, সেখানেও কিন্তু একই অবস্থা বলা আছে। তো মেশিনের ক্ষেত্রে আপনি মেশিন সেফটির কথা বলা হয়েছে, লেটেস্টটা যদি থাকে সেগুলোকে এনশিওর করতে হবে। সেফটি গিয়ার্সেরও কথা বলা আছে, আর প্রপারলি মেনটেনেন্সের এর খেয়াল রাখতে হবে। এরপরে যেটা বলবো, যেটা আপনারা নিজেরাও জীবনে কোনো দিন করেন না, স্যার এই আর্গোনমিক্সের নাম রেহান হয়তো শুনতে পারে, যেহেতু ও মেডিকেল ইয়েতে কাজ করেছে। আর্গোনমিক্স সম্পর্কে আমরা কিছু বুঝি স্যার? আর্গোনমিক্স, আপনার কম্পিউটার বাসায় দেখতে মানে কাজ করতে দিলে কোথায় নিয়ে বসেন? আমরা হাঁটুর উপর কম্পিউটার বসায় কাজ করি, শুয়ে শুয়ে আছি, অকওয়ার্ড পজিশনে বসে আমরা কাজ করি। আমাদের বাসার টেবিল কতটুকু উঁচু হবে কোনোদিন চিন্তা করি না, কম্পিউটারটাকে বসাবো কোথায় কোনোদিন চিন্তা করি না। এইটার কারণে যে আপনার একটু খেয়াল করে দেখবেন, আপনার
নেকের পাশের মাসেলগুলোতে দুইটা আঙ্গুল দিয়ে যখন প্রেস করে দেখবেন, তখন দেখবেন ইটস বার্নিং। বিকজ আমরা এমন একটা পজিশনে আমরা বসার চেষ্টা করি যেটাতে আমাদের নেকের শোল্ডার মাসল এবং আমাদের হাতের যেই আর্মের এই মাসলগুলোতে সিরিয়াস ড্যামেজ করে ফেলি। ইভেন আমাদের চেস্টের সামনের দিকের মাসলগুলো প্রেস করে দেখবেন একটা আঙ্গুল দিয়ে, দেখবেন সব জায়গাতে ব্যথা করছে। সো কাজ করতে গেলে যেটা বাংলাদেশ রেডিমেড গার্মেন্টসের সবচেয়ে সমস্যা হয়, একই কাজ যখন বারবার বারবার একই পজিশনে করতে থাকবেন, আপনার সেই মাসলটা ওভার ইউজ হয়ে দড়ির মতো শক্ত হয়ে যাবে। এটা হচ্ছে বডির অটো রেসপন্স। এখন আপনি তখন কি করেন, আল্লাহ আপনাকে বলে দিয়েছে যে তোমার বডিতে আমি দিয়েছি ওভার ইউজ, এর থেকে আরেকটু বেশি হলে আপনার মাসলটা ছিঁড়ে যাবে। সো আমি সেই ছিঁড়াটাকে আটকানোর জন্য আমি মাসলটাকে বলা হয় যে মাসল পুল করেছে, শক্ত হয়ে দড়ির মতো হয়ে গিয়েছে। তখন আপনি কি করছেন, আপনি একটা মেডিসিন খাচ্ছেন মায়োল্যাক্স, মাসলটাকে যেন নরম করে দিচ্ছে, দিয়ে আপনি আগের মতোই কাজ করছেন। বাট ওয়ার্কিং কন্ডিশনসে বলা হচ্ছে যে এমনভাবে কাজগুলোকে বসাতে হয় যেন আপনার ওই দাঁড়িয়ে থেকে একই পজিশনে বারবার 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 যেন কাজ করতে না হয়, যেটা বাংলাদেশ রেডিমেড গার্মেন্টসের সবচেয়ে একেবারে আপনার মানে নাম্বার ওয়ান প্রবলেমের মতো। একই পজিশনে দাঁড়িয়ে কাজ করছেন, করতে 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 আপনার নেকের মাসল পুরোটা ড্যামেজ হয়ে যাচ্ছে। ড্যামেজ হওয়ার পর আপনি দোকানে যাচ্ছেন, ফার্মেসিতে, তারা আপনাকে পেইন কিলার দিচ্ছে, মানে সরি ফার্স্টে নাপা দিচ্ছে, নাপা এক সপ্তাহ খাওয়ার পর কাজ করছে না, আপনাকে পেইন কিলার দিচ্ছে, পেইন কিলারের সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে বলছে, কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ যেহেতু এক্সপেন্সিভ, আপনি শুধু পেইন কিলার খেয়ে ফেলছেন, এবং খেতে 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 আপনার কিডনির অবস্থা 12টা বাজাচ্ছেন, আপনার নেকের অবস্থা 12টা বাজাচ্ছেন, তারপরে আপনি আর পরবর্তীতে কাজগুলো করতে পারছেন না। সো ওয়ার্কিং আপনি যখন মেক শিওর করবেন যে যদি টেবিল চেয়ার থাকে, আপনার কম্পিউটারের স্টাফ লোকরা থাকে, তাদেরকে কম্পিউটারের পজিশনটা এমনভাবে হতে হবে যেন আপনার আই লেভেলে থাকে। আপনার হাতের মধ্যে থেকে দেখবেন যে আমাদের চেয়ারের পজিশনটা যেন এমনভাবে হতে হবে যেন আপনার এই হাতের এই পার্টগুলোকে অ্যাঙ্গেলটা ভালো থাকে, যেন আপনার শোল্ডারে প্রেশার না পড়ে। এটার আরেকটা উদাহরণ পাবেন অ্যামাজনে। আমাদের ক্রিকেট প্লেয়ারদের দেখেছেন যারা বোলিং করে, তাদের আর চেস্টের মধ্যে একটা বেল্টের মতো লাগানো থাকে, হাতের মধ্যে একটা মানে সেন্সরের মতো লাগানো থাকে, যে আপনার বোলিং যে করছেন, বোলিং করতে গিয়ে আপনার হাত 90 ডিগ্রি এই অ্যাঙ্গেল হচ্ছে নাকি কীরকম জানি দেখার চেষ্টা করে। সেমভাবে অ্যামাজনে যখন একজন কাজ করে, প্রোডাক্টটাকে একটা বক্সটাকে মাটি থেকে লিফট করে, আপনার কোন কোন জায়গাটাতে আপনার একটু মিস অ্যালাইনমেন্ট হচ্ছে ওরা দেখার চেষ্টা করে করে আপনাকে বলে এটা এইভাবে তুলবেন, বুকের কাছে নিয়ে তুলবেন। সো ওরাও ওইটাকে দেখানোর চেষ্টা করে যেন আর্গোনমিকভাবে হয়, কারণ পরবর্তীতে ওয়ার্কারের যদি কোনো ধরনের ড্যামেজ হয়ে থাকে ওয়েস্টের, শোল্ডারের, নেকের, তার জন্যই কোম্পানিকে মোটামুটি ভালো পরিমাণের আপনার দিতে হবে। তো লাস্ট যেটাকে বলা হয়েছে যে স্যাররা মনে হয় দেখবেন দেখেছেন আপনার এই যে রাস্তাতে ড্রিলিং এর কাজ করে, তো ওই ড্রিলিং এর কাজের মধ্যে থেকে আমার পাশ দিয়ে যাওয়ার সময় আমার কানেই তো মোটামুটি একেবারে হয়ে যায়। আর যারা যারা আছে তারা মানে কিচ্ছু করে না, তারা শুধু কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতে থাকে। বাট ওই কানে হেডফোন দিয়ে গান শোনাটা আপনাকে সেই সাউন্ড প্রুফের ব্যবস্থাটা করে না। তো আপনি যেখানের মধ্যে কাজ করছেন, সেই কাজ করতে গেলে ওই যে দেখবেন যারা রড কাটে, বিভিন্ন গ্রিলের কাজ করে, গ্রিল কাটার কাজে যেই অসম্ভব নয়েজগুলো হয়, এবং হওয়ার পর পর তাদের দেখা গিয়েছে আরেকটা মানে হিয়ারিং লস হয়ে থাকে। এটার আরেকটা প্রবলেম দেখবেন স্যার। আর বিভিন্ন মোবাইল ফোনের দোকান, বিভিন্ন শাড়ির দোকান, বিভিন্ন ফাস্ট ফুডের দোকানে দেখেছেন একেবারে অসম্ভব ব্রাইট লাইট থাকে, একেবারে মানে পাওয়ার এত পরিমাণে থাকে, আপনি যদি বাইরে থেকে ভিতরে ঢুকেন আপনার চোখ মনে হয় ব্যথা করতে থাকবে। এবং ওই ভদ্রলোকরা যারা যারা ওইখানে কাজ করে, ওই জায়গাতেই ওই লাইটে এক্সপোজ হতে হতেই তখন তার বাসায় আপনার এই এই ধরেন 60 ওয়াটের যে এলইডিগুলো আছে বা 40 ওয়াটেরগুলো আছে, সেটা তার জন্য সাফিসিয়েন্ট মনে হয় না, সে অলওয়েজ একটু কম কম দেখতে থাকে। তো এই জিনিসগুলো আমাদের মানে আমাদের দেশগুলোতে আমরা ইচ্ছা মতো যা খুশি ইউজ করি। আরেকটা হয়তো দেখবেন যে এখন সবাই ট্রাক বাসগুলোতে নিচের যে লাইটটা ফগ লাইটের বদলে, ইভেন অনেক জায়গাতে হেডলাইটের বদলে এখন ওই এলইডি লাইটগুলো জ্বালিয়েছে। ওই এলইডি লাইটগুলোতে দেখেছেন একবার চোখে দেখলে, চোখের উপর ফোকাস করলে নেক্সট আপনার হয়তো 30 সেকেন্ডস বা 45 সেকেন্ডসের মতো আপনার কিছুই দেখতে পারেন না।
সো জি স্যার, ইভেন স্যার ওই যে অটো গুলা যে স্যার, এই অটো লাইট চোখে লাগলে স্যার পরে ব্ল্যাক আউট হয়ে যায়, এমন এটা একটা অবস্থা। ইভেন বাংলাদেশে করেছিল স্যার, এয়ারপোর্ট থেকে তারা কমপ্লেন করেছিল যে আমাদের এয়ারপোর্টের আশেপাশের যারা ওই ট্রাফিক পুলিশের যেই আপনার লেজার লাইটগুলো ছিল ওটা দিয়ে যখনই প্লেন নামতে থাকে তখন তারা প্লেনের একেবারে ককপিটের ওইখানে তারা আপনার মানে ওই লাইটটা মারতে থাকে। সো তাদের ওই লাইটটা মারলে তখন তাদের মানে কিছুক্ষণের জন্য তারা দেখা যাচ্ছে 20 সেকেন্ডের মতো তারা চোখে আর দেখতে পারে না। আর প্লেন যখন ল্যান্ড করতে থাকে তখন প্রতি সেকেন্ড ইজ ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের মানুষের আসলে শখের মানে দেখলে আপনার খুবই আশ্চর্য হয়ে যাওয়ার যে প্লেনের ককপিটের মধ্যে লাইট মেরে এটা কোন ধরনের খেলা, এটা আসলে লেজার লাইট। এটা একটু, তো আমাদের প্রথমটার কথা যেটাকে বলা হয়েছিল যে আপনার লেবার রাইটস এবং ওয়ার্কিং কন্ডিশনস, এইটার আরও দুটো আছে। সেই দুটার মধ্যে থেকে যেটা আপনারা প্রচুর দেখবেন বাংলাদেশের, আমাদের ইউল্যাবেও একটা এই যে দাবি তুলেছেন যারা আপনারা, তার মধ্যে একটাও বলেছেন যে এইখানে বলে যে চাইল্ড লেবারগুলোকে ইউজ করা হয়। রেডিমেড গার্মেন্টসে তো প্রচুর চাইল্ড লেবারগুলোকে ইউজ করা হতো, পরে চাইল্ড লেবারগুলোকে রেডিমেড গার্মেন্টস থেকে সরিয়ে দিয়ে তখন চলে গেল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে। কারণ মানে এটা তো যাবেই, এখানকার পানি না হয় অন্যখানে যাবে, বিকজ তাদের ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না। ওই বাচ্চাগুলো ইজ ওয়ান অফ দেয়ার আর্নিং সোর্সেস। তো সেই কারণেই ওরা আপনার ওই আচ্ছা, জি স্যার বলেন। এক্স্যাক্টলি স্যার, মানে এই যে যে লেবার গুলো ইউরোপে কাজ করে, এইটা কে দিছে আমি জানি না, বাট স্যার আমার আমার পয়েন্ট এটা স্যার যে ওরা এখানে কাজ না করলে অন্য কোথাও করবে। আমার মতে এইখানেই করুক, আমরা যদি ওদের সাথে মিসবিহেভ না করি স্টুডেন্টরা, এটা হচ্ছে। কারণ এটা আপনার মানে যার হচ্ছে স্যার এদের ফ্যামিলিতে তো অবস্থা ওরকম ভালো না, হ্যাঁ, তো সেই কারণে ওরাও তাদের একটা আর্নিং সোর্স। এখন এইখান থেকে কাজ না করলে ও হয়তো যাবে হচ্ছে লেদের ফ্যাক্টরিতে যাবে বা এই ফ্যাক্টরিতে যাবে, ওইখানে তো ওর জন্য লাইফ তো আরো মানে আরো রিস্কি। ইন্টেন্স। তো এই লেবার ইউজের ক্ষেত্রে তো আপনার এখানে গ্রাফে দেখলে আমাদের বাংলাদেশে আমাদের যদিও বলা হয়েছে, কিন্তু আপনি একটু ইন্ডিয়াকে খেয়াল করে দেখেন, নো ন্যাশনাল মিনিমাম এজ ইন্ডিয়াতে, এই যে এখানে দেওয়া আছে ইন্ডিয়াতে আপনার ভেরি অ্যালার্মিং, যে কোনো বয়সেই কাজ করতে পারে। বাংলাদেশে তো তাও এখানে আপনার ব্লুটা হচ্ছে যে 18 বছর বয়স থেকে আপনার কাজ করবেন, যদিও এটা কতটুকু সত্যি এটা আসলে আমরা মানে ওইদিকে না যাই। ওরা যেহেতু এটা পাবলিশ করেছে আমরা সেটাকে বিশ্বাস করতে চাই, বাংলাদেশ ইন্ডিয়া থেকে অনেক ভালো আছে। তো লাস্টেরটা যেটাকে বলা হয়েছে স্যার, আপনার ফ্রিডম অফ স্পিচের কথা বলা হয়েছে। কাজ করতে গেলে ইস্যুস থাকতেই পারে, আপনার ভয়েস রেজ করার মতো ক্ষমতা থাকতে পারবে। এখন বাংলাদেশে এটাই হয়, দের ইজ এ ফ্রিডম অফ স্পিচ, বাট আই ক্যান নট গ্যারান্টি ফ্রিডম আফটার স্পিচ। সো আপনি স্পিচটা দেওয়ার পর আপনার কি হবে, আয়না ঘরে যাবেন নাকি কোনখানে যাবেন বাংলাদেশের, এই হচ্ছে এটা অবস্থা। তো স্যার বাংলাদেশ পুরাই। হ্যাঁ, তো ইডি আমিন এটা বলছে না যে দের ইজ ফ্রিডম অফ স্পিচ সার্টেনলি আছে, বাট এরপরে আপনার কি হবে আফটার দ্য স্পিচ সেটাকে উনি গ্যারান্টি দিতে পারেন। এটা একটা খুব চমৎকার দিয়েছিল। তো এইটারটার আর রেডিমেড গার্মেন্টসে যেরকম হয় যে ওরা নিচে যখন নামে একটা আন্দোলন করার সময়, আন্দোলন করার পর উপরে যখন যায় তাদেরকে তারা ফুলের মালা দিয়ে রিসিভ করে, তার মানে তাদের একটা গুন্ডা বাহিনী থাকে, মোটামুটি বেদ দিয়ে তাদেরকে প্রথমে একটু পিটায়, তারপরে আপনি আজকে যেহেতু নষ্ট করেছেন সময় এই জন্য আপনাকে ওদের প্রতি মাসে 500 টাকা হাজিরা বোনাস পায়, প্রতিদিন উপস্থিত হতে হবে, আমি 500 টাকা দিব। ওই 500 টাকা হাজিরা বোনাস থেকে তাদের নাম উঠায় ফেলা হয়, পরবর্তীতে ইনক্রিমেন্ট বা প্রমোশনের জন্য আপনার নাম আসবে না, আর আপনার উপর অকথ্য ভাষায় গালাগালি তো থাকছেই। এই জন্য কেউ স্যার কোনো কিছু বার্গেনিংয়ে যায় না, কেউ আপনার কোনো কিছু এই যে আন্দোলন হলে গেলেই আপনি তাদের উপর অত্যাচার তৈরি হয়। এই অত্যাচারের কারণেই মারে, ফিজিক্যালি মারে, সেক্সুয়ালি হ্যারাস করে, মানে রেডিমেড গার্মেন্টসের অবস্থা কাজকর্মের খুব বাজে। তো আমরা এখানের মধ্যে থেকে দেখলাম যে আপনার লেবার রাইটসে 4টা করতে হবে, যেটা হচ্ছে আপনার প্রথম কথা ওদেরকে ফ্রি মানে ফেয়ার ওয়েজেসগুলো দিতে হবে, যে ওয়ার্কারদের বেনিফিটটাকে দিতে হবে, এবং তারপরে ক্ষেত্রে ভেন্টিলেশনের ব্যবস্থা করতে বলা হয়েছে, যে ওরা যেখানে কাজ করছে সেই কাজ করার ক্ষেত্রে ভেন্টিলেশনসের ব্যবস্থা থাকতে হবে ঠিকঠাক মতো। আপনার মেশিনের সেফটির কথা বলা হচ্ছে মেনটেনেন্স রাখতে হবে যেন তার ফার্দার কোনো ইস্যুস না হয়। কাজকর্মের জন্য যেই পজিশনে তাদেরকে বসে কাজ করতে দিচ্ছেন ইফ পসিবল হয় ওইটাকে আর্গোনমিক ওয়ার্ক স্টেশন রাখতে বলা হয়। কারণ এটা বাংলাদেশে এখন সবচাইতে একটা বহুল সমস্যা। আমরা যেই পরিমাণ ফিজিওথেরাপিস্টের কাছে, অর্থোপেডিক সার্জনদের কাছে যাই,
কারণ আপনার আমার ঘাড়ে এ বলেন শোল্ডারে যেই পরিমাণ ব্যথা করে আমরা জাস্ট বিকজ অফ এক্সেসিভ মোবাইল ফোন ইউজ করার জন্য। আমরা মোবাইল ফোন নিচু হয়ে দেখি, বাট আপনার একটা সময় পেলে একটু সার্চ করে দেখবেন, ফিগারটা আমার কাছে এখনো ঠিক মনে নাই, বাট প্রতি 1 ইঞ্চি আপনার হেডটাকে যদি নেকের সামনে নেন, 7 পাউন্ড ওজন মনে হয় এক্সট্রা আপনার নেকের উপরে পড়ে। এইটার ফিগারটা আম নট মানে পুরো এক্স্যাক্টলি শিওর না, বাট এরকমই হবে, কারণ আমার নেকে প্রবলেমের পর আমাকে দেখিয়েছিল যে মোবাইল ফোনের জন্য আমরা যখন ঘাড় সামনের দিকে ঝুঁকে করার চেষ্টা করি, প্রতি 1 ইঞ্চির জন্য মোস্ট লাইকলি আপনার 7 কেজি এক্সট্রা ওয়েট, আপনার 7 পাউন্ডস এক্সট্রা ওয়েট আপনার শোল্ডারের উপর পড়ে। তো এই জন্য ঘাড়টাকে স্ট্রেইট রাখতে বলা হয়েছে, যেন আপনার হেডটাও স্ট্রেইট থাকে। এই ফিগারটা একটু দেখে নিন। সো এই লেবার রাইটস অ্যান্ড ওয়ার্ক কন্ডিশনসের উপর এটা কয়টা বলা হয়েছে। আরেকটা হচ্ছে সেকেন্ড বলা হয়েছে যে ডাইভার্সিটি। স্যার ডাইভার্সিটি মানে কি বলেন তো স্যার? ভার্সিটি মানে তো ইউনিভার্সিটি, ডাইভার্সিটি মানে কি স্যার? আর বলেন তো, আমাকে একটু হেল্প করেন তো ডাইভার্সিটি। বৈষম্যতা। যেমন এটাতে আসেন, আমেরিকাকে বলা হয় কি, আমেরিকাতে তো এটা আমেরিকান ফ্ল্যাগ যদি দেখেন, আমেরিকাকে বলা হয় একটা সালাদের বোলের মতো। সেখানে দেখবেন সালাদের বোলে কি আছে, টমেটো আছে, লেটুস আছে, কিউকাম্বার আছে, আরও কিছু ইয়েতে পাবেন যা যা, হ্যাঁ অলিভস দেয়। সো বিভিন্ন কালারের মিক্সড একটা থাকে। আমেরিকাতেও মাইগ্রেন্টস যারা যারা আছেন এত জায়গা থেকে এসেছে, এবং ওদের এখানের মধ্যে থেকে প্রচণ্ড ডাইভার্স। ওরা বিভিন্ন ধরনের মানে বিভিন্ন রেসের হতে পারে, বিভিন্ন কান্ট্রির হতে পারে। বাংলাদেশি আছে, আপনার বাংলাদেশিরা রেস্টুরেন্টে আছে, পাকিস্তানিরা আছে হচ্ছে আপনার এই যে ইয়েতে, আহ, ওদের নাম ভুলে গেলাম, হচ্ছে সিকিউরিটি যেগুলো আছে শপিং মল টলগুলোতে সিকিউরিটি। আবার তারা ক্যাব সার্ভিসেও আছে, ইন্ডিয়ানরা ক্যাব সার্ভিসে আছে, রেস্টুরেন্টেও আছে। সো বিভিন্ন, তারপরে টার্কিশরা কাবাবের মধ্যে থেকে, মেক্সিকানরাও একই জিনিস, প্রচুর জায়গাতে বিভিন্ন লোক। সো আপনি যখন এই ওয়ার্ক প্লেসের মধ্যে থেকে আপনার আছেন, ওই যে বলা হয় বাংলাদেশে দেখবেন যে নোয়াখালী হলে আমরা করব না, তারপরে হচ্ছে আপনার আর খাগড়াছড়ির হলে আমরা উপজাতীয় আমরা নিব না। হায়ারিংয়ের ক্ষেত্রে আপনাকে এনশিওর করতে হবে যে আপনার কোনো বৈষম্য রাখতে পারবেন না। ইভেন অনেকগুলোতে বলা হচ্ছে যে ফিমেল আর নট, ফিমেল আর রিকোয়েস্টেড নট টু অ্যাপ্লাই, এই ধরনের কোনো কিছু করতে পারবেন না। এভরি জব ইজ মানে এভরি ইরেসপেক্টিভ অফ ইয়োর জেন্ডার, আপনার ইয়োর এথনিসিটি, আপনার সবাই হচ্ছে তার জন্য এলিজেবল। ইভেন অনেকের ক্ষেত্রে দেখবেন ডিসেবিলিটির ক্ষেত্রে যারা যারা আছেন, সমস্ত বাইরের কোম্পানিগুলোর মধ্যে থেকে একটা পার্সেন্টেজ তাকে মেনশন করতে হয় যে কতটা আমার ওয়ার্কফোর্সের কত পার্সেন্ট মানুষকে আমি ডিসেবলগুলোকে চাকরির সুযোগ দেওয়ার চেষ্টা করছি। হতে পারে আপনার বয়স বেশি, হতে পারে আপনার ডিফারেন্ট, যেমন নিউজিল্যান্ডে মায়োরি বলে একটা ওদের আছে, মানে উপজাতীয় বা এথনিসিটি, এই একটা এথনিক গ্রুপ আছে, তাদের জন্য একটা কোটা রাখা ছিল। ইভেন বিকজ ওই যে ওরা হচ্ছে আপনার আর সংখ্যালঘু টাইপের, ওই যে অনগ্রসীল যেরকম আমাদের আছে, ডিপ্রাইভড যেরকম বলছেন, ওদেরও একটা সার্টেন কোটা রাখা ছিল। সো আপনার এই জায়গার মধ্যে থেকে বলা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে কাউকেও আপনি বাঁকা চোখে ডান চোখে দেখতে পারবেন না, সবাইকেই নিতে হবে। এটা কতটুক ন্যায় স্যার সেটা আমি জানি না, বাট এটা যেহেতু দিয়েছে আপনার, সেটা মানে করেন বা না করেন আপনার সার্টিফিকেট টাঙিয়ে রাখতে হবে যে আমরা সবাই আমাদের এখানে আমন্ত্রিত। সো এটা বাইরের দেশগুলোই আসলে খুব বেশি প্রমোট করার চেষ্টা করে, কিন্তু বাইরের দেশে সবচেয়ে বেশি। আমার ইউকেতে এত বছর থাকাতে সেখানের মধ্যে থেকে অলওয়েজ দেখেছি, মানে লন্ডনের মধ্যে থেকে হচ্ছে যে যেহেতু এত দেশের মানুষগুলো থাকে বলে সেখানে ডিসক্রিমিনেশনটা অত লেভেলে করা হয়তো পসিবল হয় না, বাট লন্ডনের বাইরে যখন একটু দিকে যাবেন তখন দেখতে পারবেন যে আসলে চামড়ার গায়ের রং ম্যাটার করে। আমরাই রেস্টুরেন্টগুলোতে খেতে ঢুকলে, মানে নন ইন্ডিয়ান বা নট বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে লন্ডনের বাইরে গেলেই দেখবে যে, যেমন পাব যেগুলোকে মদের দোকান মানে বলছেন অন লাইসেন্স, যেখানে আপনারা খেয়ে অনেকে, মানে আপনারা না সরি খেতে পারে অনেকে যারা, তো সেইখানের মধ্যে থেকে আপনার শুধুই কি এখানে মদ চদ বা বিয়ার বিক্রি হয়? নট নেসেসারিলি। সেখানে আপনি ফিশ অ্যান্ড চিপস পাবেন, তারপরে স্টেক পাবেন, এগুলো পাওয়া যায়। সো আপনার এর দেখা যাচ্ছে ঢাকার বাইরে অনেক জায়গাতে গেলে আপনি এরকম রেস্টুরেন্ট তো জায়গায় জায়গায় পাবেন না, বা পাবগুলোকে পাওয়া যায় যেটা প্রতিটা মোড়ে মোড়েই আপনার একটা থাকছে। জিগাতলার মোড়ে একটা, 27 নম্বরের মাথায় একটা। সো ওইখানে খাওয়ার জন্য ওই ফিশ অ্যান্ড চিপস বলেন সেগুলো খেতে যেতে হয়। সো আমরা এসেক্সের দিকে গিয়েছিলাম, মানে আমরা 4 জন ছিলাম, সবাই ধরেন একই টাইপের।
দেখার পর ওরা just সবাই মনে হচ্ছে আমাদের দিকে তাকায় তাকায় আছে যে হঠাৎ এই দুই পাওয়ালা জন্তুগুলা কোত্থেকে আসছে, বিকজ ওদের এখানে ওরা এক্সট্রিমলি রেসিস্ট। ওরা মানে লন্ডনের মধ্যেই শুধুমাত্র এতগুলো সিসিটিভি আছে বলে, সার্ভেলেন্স আছে বলে ওরা মানে প্রকাশ্যে এটা করতে পারে না, আদারওয়াইজ ওদের থেকে নাকুচা মানুষগুলো এটা সব জায়গাতেই আপনার হয়ে থাকে। এই জন্য ওরাই এটাকে এনশিওর করার চেষ্টা করে যে রুলস রেগুলেশনস দিয়ে যে আপনারা ডাইভার্সিটি, আমরা সবাইকে প্রমোট করি, সবাই এভরিওয়ান ইজ ওয়েলকাম, আমাদের ছাদের নিচে সুপারমার্কেটের মতো এই একটা জায়গাতে সব ধরনের জিনিস পাবেন। এইখানেও বলা হয় এই একই জায়গাতে আপনারা যেরকম নেসলের কথা বলছেন, ইউনিলিভারের কথা বলছেন, এদের কথা দেখবেন তারা একইভাবে সবগুলোকে প্রমোট করার চেষ্টা করে যে না, আমরা এই ফেয়ার আর আর রিক্রুটমেন্ট পলিসি এই সবগুলোকে আমরা এনশিওর করার আসলে চেষ্টা করি। তো ওদের এখানে এত ইস্যুসগুলো তৈরি হয় বলে ওরাই আসলে বাধ্য হয়েছে আপনার এই সকল কাজকর্মগুলোকে আরেকটু ভালোভাবে এনফোর্স করার জন্য। সো ডাইভার্সিটির পর আমরা যদি একটু যাওয়ার চেষ্টা করি, কমিউনিটি ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। যেমন নেসলে তার একটা চমৎকার এক্সাম্পল হচ্ছে, আপনি ধরেন আমি যদি একটু এভাবে উদাহরণ দিই, বাংলাদেশের পার্সপেক্টিভে বলার চেষ্টা করি। যেমন আপনার বাংলাদেশের সবচেয়ে ভালো উদাহরণ হবে চাঁপাইনবাবগঞ্জে আকিজের ম্যাঙ্গোর জুসের ফ্যাক্টরি আছে। এখন আপনি কি করবেন, আপনি কি আমি ধরেন সরি আমি আকিজ, আপনি হচ্ছেন এলাকার ফার্মার। সো আমি আপনার বাগান থেকে এই ধরনের ম্যাঙ্গোগুলো নিয়ে আসার চেষ্টা করি। এখন আমার কি করা উচিত যে এইখানকার যারা যারা আছেন তাদেরকে আপনাকে আহ, বেশ কিছু ট্রেনিং প্রোগ্রামসগুলোকে আপনাকে দিতে হবে, যেরকম কিভাবে আরেকটু পেস্টিসাইড একটু কম ইউজ করতে পারেন, কিভাবে আরেকটু ফলন বাড়াতে পারেন, কিভাবে হাইজিন মেনটেন করতে পারেন। সো এই তার মানে হচ্ছে লোকাল কমিউনিটির মধ্যে থেকে আমার বেশ কিছু জিনিসগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট করতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে। তারপরে জব ক্রিয়েশন তো অবশ্যই আছেন, বিকজ আমি লোকালি যদি আমি ফ্যাক্টরি খুলে বসি সেখানে কাজ করার সুযোগ অবশ্যই পাবেন। বাট আমার যেগুলো গ্রাসরুট লেভেলের যেই ধরনের আমের বাগানের ওনারগুলো আছেন তাদের জন্য আমার একটা ট্রেনিং সেশন রাখতে হবে, করে বলতে হবে যে আসলে আপনার কিভাবে করে এইটাকে আরেকটু ভালোভাবে আমের ফলন বাড়াতে পারেন, আরেকটু দেখা যাচ্ছে পেস্টিসাইডস কম ইউজ করতে পারেন, তারপরে আরও যে সমস্ত টক্সিক কেমিক্যালস ইউজ করেন সেগুলো যেন আপনি একটু মানে কম ইউজ করেন। এই জিনিসগুলোকে আপনার তাদের মাঝ থেকে এনশিওর করতে হবে। এই জন্য ট্রেনিং যেগুলো আছেন সেগুলোকে আপনার দিতে হয়। ইভেন আপনাকে কমিউনিটি এঙ্গেজমেন্ট, তার মানে তাদেরকে তো এঙ্গেজ করছেন যে থ্রু ট্রেনিংয়ের মধ্যে তাদেরকে এঙ্গেজ করছেন যে কীভাবে আর একটু বেটার ওয়েতে আপনার প্ল্যান্টেশন করা যায়, বেটার ওয়েতে ইরিগেশন করা যায়, এই ধরনের ট্রেনিংসগুলো আপনাকে প্রোভাইড করতে হয়। যেটার বেস্ট এক্সাম্পল হচ্ছে নেসলের, যে আমরা কফি তো এতগুলোই দেখেছি, ওরাই কোকো পাউডার যেগুলোকে আপনার করা হয় আফ্রিকান কান্ট্রিগুলো থেকে, তারা তাদেরকে কিভাবে আরেকটু বেটার প্রোডাকশন করতে পারে, কিভাবে তারা আরেকটু পেস্টিসাইডস কম ইউজ করতে পারে, কোন টাইমে হারভেস্ট করলে তাদের জন্য ভালো হবে, এই ধরনের প্রোগ্রামসগুলো তারা আসলে হরহামেশাই এই অর্গানাইজ করে থাকে। এবং এই প্রোগ্রামসগুলোর জন্য তারা কি করে হচ্ছে যে, যেমন গ্রামীণ ব্যাংকের মতো ওরা একটা 6-7 জনের একটা ছোট্ট টিম গঠন করে, করার পর ওদের ফরেনার যে আছেন ধরেন ইউকে থেকে আসলো বা ইউএসএ থেকে আসলো, সে এসে ওই 6 জন লোকালদেরকে একটা ট্রেনিং দিয়ে দিবে। ট্রেনিং দেওয়ার পর তাদের একটা ধরেন 1 উইকের ইন্টেন্সিভ একটা ক্লাস হবে, ক্লাস ট্রেনিং দেওয়ার পর তারা আমাদেরকে প্রেজেন্ট করবে, দেখাবে যে তারা কতটুকু বুঝতে পেরেছে। সো সেই হিসাবে তাদেরকে আরও 1 উইক ট্রেনিং লাগলে, তাদের যতদিন ট্রেনিং লাগে 1 উইক বা 2 উইক ট্রেনিংয়ের পর এই 6 জন বা 7 জন যাদেরকে আমরা ট্রেন করেছি তাদেরকে ছেড়ে দিব তাদের মানে বাকি সবার মাঝখানে। তারা কি করবে, ছোট করে এরকম 5-6 জন 7 জনকে নিয়ে তাদেরকে ট্রেনিং দিবে, এদের কিন্তু চাকরি হয়ে গেল। তার মানে এর একটা আমাদের এখানের এজেন্ট হিসেবে কাজ করছে, প্রতিটা গার্ডেনে, প্রতিটা আপনার এরিয়াতে যে তারা আস্তে আস্তে ট্রেনিং দিবে। সো আপনি জব ক্রিয়েশন হচ্ছে, এবং সবার মাঝখানে এই লোকাল মানুষরা, আমি তাদের সাথে যে ইংলিশে কথা বললে তারা হয়তো বুঝতে একটু ডিফিকাল্ট হবে, লোকাল ভাষায় যখন কথা বলবে তাকে রিচ করাটা অনেক ইজি হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনার কমিউনিটিকে এঙ্গেজ করছেন থ্রু ট্রেনিং, বেটার ওয়েজ অফ ইরিগেশনস, এগ্রিকালচার সব। এবং অনেক কোম্পানি আরও এক্সট্রা স্টেপও নিয়ে করে, তারা বিভিন্ন যে সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, এখানে একটা ম্যানিটোবার একটা এক্সাম্পল দেওয়া আছে, ওরা $10 মিলিয়ন মতো কমিউনিটি ডেভেলপমেন্টের বেশ কিছু প্রজেক্টগুলোকে আছেন। অনেকে ধরেন হসপিটাল করে দিয়েছে, স্কুলস করে দিয়েছে, তারপরে ব্রিজেসগুলো আছে। সো এরকম বিভিন্ন ধরনের আপনার প্রজেক্টগুলোতে তারা ইনভেস্টমেন্ট করে।
সো এইটা হচ্ছে ডাইরেক্টলি ক্যাশটাকে ইনসার্ট করে দিচ্ছেন, যেটা আপনার এর আগে শুধুই মাত্র আপনি একটা ট্রেনিং করতেন, করে তাদেরকে অ্যাওয়্যার করতেন। সো এইটা তার আপনার এঙ্গেজমেন্টটা আর একটু এক্সট্রিম লেভেলে চলে গিয়েছে। সো এরপরে যেটা আমাদের 4 নাম্বারটা আপনার আসছে, সেখানের মধ্যে একটু স্ট্রেট ফরওয়ার্ডই, যে যেহেতু আমি লেবারগুলোকে এমপ্লয় করছি, একটা হিউম্যান রাইটস হিসাবে আমাদের যা যা কিছু আমাদের মানে এনজয় করার কথা, আমি কি সেই সবগুলোকে আপনাকে দিচ্ছি কিনা। ফ্রিডম অফ স্পিচের কথা বলছেন, এই জন্য হিউম্যান রাইটসটা অনেকটা লেবার রাইটসের সাথে একসাথে মার্চ করে যায়। যে আপনাকে ফ্রিডম অফ স্পিচের কথা বলছি, আপনি আমার কাজটাকে যে কোনো সময় রিফিউজ করতে পারেন, সরি আমি কাজ করব না, বাট আমি আপনাকে ফোর্সফুলি কাজ করাচ্ছি। এই সেই রাইটসগুলো, সেগুলো কি আপনি আসলে প্র্যাকটিস করছেন কিনা। H&M যেটার কথা বলছেন, অনেকে H&M বলা হয়, ইউকেতে H&M বলে। ওরা সব জায়গাতে তাদের সাপ্লায়ারদের অ্যাসেসমেন্ট করে থাকে যে তুমি যে সমস্ত লোকগুলোকে এমপ্লয় করছো বা রিক্রুট করছো, তাদের কি তুমি সেই ধরনের জিনিসপত্র প্রোভাইড করছো কিনা, যেটা একটা বেসিক হিউম্যান হিসাবে তার এনটাইটেলড এনজয় করার জন্য। সে যে কোনো সময় চাবে আমি কন্ট্রাক্টটা ডিসকন্টিনিউ করতে পারবো। সো ওরাও দেখে যে আপনার চাকরির সময় আপনাকে কি অপশনস দেওয়া হয়েছে কিনা, আপনাকে কি ঠিকঠাক মতো সব কিছু কন্ডিশনসগুলো বোঝানো হয়েছে কিনা, আপনি কি এক্সিট পলিসি সেটা আপনি জানেন কিনা, চাইলেই আপনি এক্সিট করে যেতে পারেন, আপনার জন্য একটা ফ্রেন্ডলি পলিসি সেই সকল কিছু দিয়ে দেওয়া, এগুলো দেয় কিনা সেটাকে দেখতে বলা হয়েছে। সো হিউম্যান রাইটসের মধ্যে থেকে আরেকটা যেটা খুব ও মানে খুব বেশি, যেটাকেই বলছিলাম মাইকেল জর্ডানের কথাটা, ওনারটা সবাইকে একটা টনক নড়িয়ে দিয়েছিল, যে ওনাকে পাবলিকলি হাজার হাজার লোকের সামনে, মিডিয়া তো টেলিভিশনেও তারা দেখছিল, যে বলছিল যে আপনি সব ব্ল্যাক হয়ে যেখানে সারা জীবন হাউকাউ করছেন যে আপনাকেই ডিপ্রাইভ করা হয়েছে, আর এখনই আপনি যেই ব্র্যান্ডটাকে প্রমোট করছেন সেটাই সারা দুনিয়াতে সবাইকে বেসিক হিউম্যান রাইটসগুলোকে ডিপ্রাইভ করে আসছে। সো আপনি এটাকে জাস্টিফাই কিভাবে করেন। সে একেবারেই মানে মানে কি বলবে, যে ইয়ের মতো হয়ে গিয়েছিল, ওবেদুল কাদেরের মতো অবস্থা হয়ে গিয়েছিল। ফাইনালি সে তাদের সাথে ক্লোজ ডোরে মিটিং করার পর তারপরে একটা সে ওপেন স্টেটমেন্ট দিয়েছে যে আহ, আমাদের এন্ড থেকে সব কিছু জানা পসিবল ছিল না, বাট সার্টেনলি আমরা যে চেঞ্জেসগুলো আনতে চাই এবং এগুলোকে আনতে পেরেছি। নাইকের কথা বললে স্যার, একটা অ্যাড দিয়েছিলাম, দেখেছিলেন? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা অ্যাড দিয়েছিলাম দেখার জন্য, দেখার সুযোগ হয়েছিল স্যার? কেউ দেখেছিলেন? একটা অ্যাড দেওয়া ছিল আপনাদের আর হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে একটা, লন্ডনে অলিম্পিক কোন সালে হয়েছিল স্যার মনে আছে? ইফ আই এম নট রং 2012-এ হয়েছিল। ওইটা টাইটেল স্পন্সর কে ছিল মনে আছে স্যার? এনিওয়ান? ওই অলিম্পিকের এন্টায়ার স্পন্সরশিপ কে নিয়েছিল? এডিডাস নিয়েছিল $150 মিলিয়ন দিয়ে। এবং এই $150 মিলিয়ন দিয়ে ওরা বিট করেছিল নাইককেও, বিট করে ওরা ওইটা কিনেছিল, নিয়ে নিয়েছিল ওটা। এবং এটার মধ্যে থেকে তাদের কিছু কন্ডিশনস ছিল, যে আমরা এত টাকা দিয়ে স্পন্সর করছি, এইখানের মধ্যে থেকে লন্ডন অলিম্পিক, সামার অলিম্পিক, 2012 অলিম্পিক, 2012 না 24-এ হয়েছিল মনে হয়, এটার একটা হবে। এই অলিম্পিক, এইগুলোর কোনো ওয়ার্ড ইউজ করে কেউ কোনো দিন আপনার এই বছরের অলিম্পিকের কোনো অ্যাডভার্টাইজমেন্ট তারা বাজারে ছাড়তে পারবে না। তার মানে আমরা যে $150 মিলিয়ন খরচ করে টাইটেল স্পন্সরশিপটা নিয়েছি, টাইটেল স্পন্সরশিপটা এন্টায়ারলি থাকবে হচ্ছে আমাদের। এখন নাইক সহ অন্যান্য অনেকে বিপদে পড়ে গিয়েছিল, তখন নাইক একটা চমৎকার, ওই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেন, ওয়ার্ল্ডে 28টা বা 29টা মনে হয় লন্ডন আছে, শুধু ইউকের লন্ডনই একমাত্র না, এছাড়া 28টা বা 29টা লন্ডন আছে ওয়ার্ল্ড ওয়াইড। তো ওদের এই অ্যাডভার্টাইজমেন্টটা অনেক লম্বা, এবং অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে থেকে ওরা বলেছিল যে তুমি পৃথিবীর যেই লন্ডনেই থাকো, নাইকের কাজ হচ্ছে তোমার মধ্যে যে পটেনশিয়ালটা আছে সেটা একেবারে একেবারে অ্যাপেক্সে নিয়ে যাওয়া। হতে পারে তুমি একটা এইখানকার বিভিন্ন লন্ডনের কথা বলেছে, তুমি হয়তো এই লন্ডনে থাকো, অথবা তুমি সোমালিয়ান এই লন্ডনে থাকো, এরকম থাকো, যেই লন্ডনেই তুমি থাকো, আমাদের কাজ হচ্ছে তোমার অ্যাথলেট পটেনশিয়াল যেটাকে আছেন সেটা একেবারে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া। এবং এই অ্যাডভার্টাইজমেন্টটাকে এত, দে লাইকড ইট, এবং এই অ্যাডভার্টাইজমেন্টটা এত পপুলার হয়েছিল, এবং একটা রিসার্চে দেখা গিয়েছে এইটার পর 21% মানুষ ভাবছিল যে আচ্ছা, এডিডাসই মনে হয় আপনি স্পন্সর করেছে।
আর রিসার্চ করে দেখাচ্ছে 37% মানুষ মরেছে। না না, এটা তো এই স্পন্সরশিপটা তো নাইকি করেছে। এত ভালো অ্যাডভার্টাইজমেন্টটা করেছে যে ওরা একটা পয়সা ইনভেস্ট করে নাই, 150 মিলিয়ন দিয়ে ওরা অলিম্পিকের টাইটেল স্পন্সর হলো। টাইটেল স্পন্সর হয়ে ওদের ইভেনচুয়ালি কোনো লাভ হলো না, বিকজ নাইকি যে অসম একটা অ্যাডভার্টাইজমেন্ট বানিয়েছে, সেই নাইকির এই অ্যাডভার্টাইজমেন্টে বানানোর কারণে তাদের মানে টোটাল গেম চেঞ্জার ওরা করেছে। টাইটেল স্পন্সরশিপে আসলেই লাভ হয়। স্যার আইপিএল এর কথা মনে আছে? ভিভো করেছিল, আপনার দেখেছিলেন? টাইটেল স্পন্সরশিপ করেছিল সম্ভবত 2018-তে। ওদের এর টাইটেল স্পন্সরশিপ ওরা ওরা করেছিল, এবং সেখানের মধ্যে থেকে ওদেরটা ছিল কত জানি 2000 মানে 2200 কোটি কোটি করোড় রুপিতে ওরা করেছিল। এবং মজার জিনিসটা হচ্ছে যে ওরা টাইটেল স্পন্সরশিপ করার পর ওরা বলেছে আমাদের সেলস কতটুকু বেড়েছে। 18-র কোয়ার্টার যদি ওয়ান ধরেন, ওইখানে তাদের সেলস ছিল মানে ইউনিটের, ওদের 2.1 মিলিয়ন ইউনিট তারা বিক্রি করেছিল ইন্ডিয়াতে। এবং সেইটাই 2019-এ যখন সেম কোয়ার্টার ওয়ানে করেছে, তখন দেখেছে এটা জাস্ট একেবারে ইয়েতে হয়েছে 4.1 মিলিয়ন হয়ে গিয়েছে। টাইটেল স্পন্সরশিপ আসলেই ম্যাটার করে, বিকজ ভিভোকে পুরো লাইম লাইটে দিয়ে দিয়েছিল। কিন্তু এই সেম জিনিসটা এডিডাস যখন করতে চেয়েছিল $150 মিলিয়ন, কিন্তু তারা সেই পরিমাণ অ্যাডভান্টেজটা পায়নি, বিকজ ওই অ্যাডভান্টেজটা নিয়ে নিয়েছে হচ্ছে নাইকি থ্রু দেয়ার অসম একেবারে চমৎকার একটা অ্যাডভার্টাইজমেন্টে। সো নাইকের ওই অ্যাডভার্টাইজমেন্টটা একটু দেখার চেষ্টা করেন, যে মানে 150 মিলিয়ন দিল ওরা, কিন্তু 150 মিলিয়নের সবচেয়ে অ্যাডভান্টেজটা নিয়ে নিল হচ্ছে আপনার নাইকি। চমৎকার অ্যাডভার্টাইজমেন্ট করেছিল। আচ্ছা, একটা সেকেন্ড একটু দেখি তো। স্যার আমাদের ক্লাস কটা পর্যন্ত স্যার? আমাদের ক্লাসের টাইমিং কটা পর্যন্ত? 12:30 নাকি 12:50? কটা পর্যন্ত স্যার একটু বলেন তো। স্যার ক্লাস তো শেষ স্যার, 12টা 10 পর্যন্ত। 12:10 পর্যন্ত? দেখি হোয়াটস দ্য টাইম। দাঁড়ান আমি একটু জাস্ট লেট মি মেক গেল কোথায়, হু ইজ দ্যাট? নাফি, আপনার একটা কাজ আছে, সো বা ইয়ের রেহান আপনিও করতে পারেন। দ্যাট ইজ আপনার আমাদের বুধবার দিন রিপোর্টিং টাইম, বিকজ আমাদের বুধবার দিন 12:30 থেকে ইয়ে আছে, ফ্যাক্টরি ইয়ে ওদের ভিজিটটা আছে। সো আপনাদের সেই ক্ষেত্রে 12:30টার সময় থেকে আমরা স্টার্ট করার জন্য 12:15-তে একটা ইয়ে হবে, আমাদের অ্যাসেম্বলি এই টাইপের পয়েন্ট মিট করতে হবে। ওইটা আমি আপনার ইয়ে করে দিব, বাট তারপরে আপনি একটু হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিন। সো আমাদের এর বুধবার দিন যেটা আছেন 12:30 থেকে স্টার্ট হবে, বাট আওয়ার রিপোর্টিং টাইম ইজ 12:15। আর আমাদের এর স্যাররা অ্যাসাইনমেন্ট কুইজ দিয়েছিলেন, কেউ কি কুইজ বাদ পড়েছিল? কেউ কি আছেন যে কুইজ একজনের মনে হয় মিসিং? কুইজ কি কেউ বাদ বাদ পড়েছিল, কারো মনে আছে? হ্যাঁ, হ্যান্ড রেজ করলে একটু বলেন কার 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 কুইজ ইয়ে পড়েছিল, কারো কি কুইজ মিস হয়েছে? তো আমরা তাহলে কুইজের এর ব্যাপারটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে সামনাসামনি দেখা হলে আমরা ওই দিন ডিসকাসটা করে ফেলবো। হ্যাঁ স্যার আমাদের যে মানে আমাদের পরবর্তী ব্যাচে যারা সাস্টেনেবল সাপ্লাই চেন নিয়েছে ওদের কি কোড চেঞ্জ হয়েছে? কোড তো চেঞ্জ হবে না স্যার। স্যার আমি কালকে একজনটা দেখলাম কোড চেঞ্জ হয়ে গেছে, আমাদের এই কোর্সের মতো কোড না, তারপর আবার দেখলাম অপশনাল নাকি কিসের জানি কয়েকটা ছিল সাপ্লাই চেনে, মেজর আবার অপশনাল। আমি অবাক হয়ে গেলাম দেখে। না, অপশনাল মানে একটা জিনিস হচ্ছে আমি একটু বলে নেই, যেমন হচ্ছে আমাদের ইউজিসি থেকে দিয়েছে যে সব কোর্সগুলোই হচ্ছে আপনার 4 ডিজিটের হয়ে যাবে। হ্যাঁ, ওটা তো আপনাদের অলরেডি আছেই।
এখন যেটার মধ্যে থেকে হচ্ছে যে আপনার এর আর তো অপশনাল এরকম থাকার কথা না। এই কোর্স কোড তো এটাই থাকবে, কোর্স কোড তো চেঞ্জ হওয়ার কথা না। এটা আপনি কি শিওর দেখেছেন জি নাকি স্যার, আমি দেখেছি স্যার। ওটা কোর্স কোড কি ছিল? আমাকে একটু স্ক্রিনশট পাঠিয়েন তো স্যার, ওকে স্যার, ওকে স্যার, আমি স্ক্রিনশট পাঠাবো। কারণ কোর্স কোড তো চেঞ্জ হবে না, কোর্স কোড একই থাকবে, নাহলে তো ও আর অপশনালসের মধ্যে থেকে আহ, থাকবে হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট থাকবে, আপনার তো আর অপশনাল থাকবে না, বিকজ আপনাদের জি স্যার, আমাদের তো একটাই বাকি স্যার। একটা বাকি প্রজেক্ট ম্যানেজমেন্ট বাকি, ওইটাই থাকবে হচ্ছে অপশনাল, মানে যেটা আপনার অপশনালসের মধ্যে আছে, আর তো থাকার কথা না। কারণ কারণ আচ্ছা, আমি স্ক্রিনশট আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কারণ পাঠাবো এইটা স্যার। চেঞ্জ করে